নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। আপনারা প্রত্যেক দিনই এডুকেশন অনলাইন 11টার সময় দেখতেন, তবে আজ থেকে কিন্তু 9:30 হয়ে গিয়েছে, অর্থাৎ সকাল সকাল পড়াশোনা নিয়ে আমরা হাজির হয়ে যাব। যেহেতু লকডাউন 5 চলছে এবং আনলক 1 চলছে এবং ইতিমধ্যে আজকে থেকে সরকারি এবং বেসরকারি অফিসগুলি খুলে গিয়েছে, তবে স্কুল কলেজ কবে খুলবে বা টিউশনে যেতে পারবেন কিনা তা নিয়ে নিঃসন্দেহে একটা দ্বন্দ্ব রয়েছে। অবশ্যই তো কিছুদিনের মধ্যেই আশা করি জানা যাবে যে এর রফাসূত্র কী হতে চলেছে। কিন্তু আমাদের কাছে এখন এই মুহূর্তে সবথেকে বড় ভরসা এই অনলাইন এডুকেশন, এবং এই অনলাইন এডুকেশন যে কতটা জনপ্রিয় এবং মানুষের কতটা সুবিধা হয়েছে তা বোধহয় প্রত্যেক মুহূর্তে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রকাশ করতে পারছি। আমরা অবশ্যই প্রত্যেক দিনের মতো আজও একটি বিষয় নিয়ে থাকবো, তবে আজ কিন্তু দুটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, ক্লাস 8 এবং 9। 8 আর 9-এর বাংলা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। কোন বিষয় বা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, কোন ক্লাসটি ফার্স্ট আলোচনা করব, এই বিষয়ে যাব। তবে তার আগে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু আলাপ পর্বটা সেরে নেব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার মনোজকান্তি সরকার, মেদিয়া হাই স্কুল, বাদুরিয়া। স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয়েছেন, তবে স্যারের কাছে আমি যাব অবশ্যই বিষয়টা নিয়ে কেমন লাগছে, এই উদ্যোগটি কেমন, অবশ্যই যাব। তবে তার আগে তোমাদের জানিয়ে দিই, আজকে ক্লাস 8 এবং 9 নিয়ে আমরা পড়াশোনা করব। ক্লাস 8-এর গল্প আমরা পড়ব, এবং যে গল্পটি পড়ব তা হলো কি করে বুঝবো, অন্নপূর্ণা দেবীর লেখা। হ্যাঁ, অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব এবং পুরো বিস্তারিতভাবে যাব। স্যার তোমাদের পুরোটা বোঝাবেন এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি কোনো অসুবিধা থাকে, সেই প্রশ্ন থাকে কোনো, তোমরা স্যারকে করতে পারো। অবশ্যই ফোন লাইন খোলা রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং তারপর আমরা ক্লাস 9ম শ্রেণীতে যাব। তবে 9ম শ্রেণীতে কি রয়েছে, কোন চ্যাপ্টার, এই বিষয়ে আসবো, তবে পরবর্তী সময় আসবো। তবে এই মুহূর্তে আমরা ক্লাস 8 নিয়ে যাব। আমি আরও একবার বলে দিচ্ছি, ক্লাস 8 আমরা আজকে পড়বো কি করে বুঝবো। স্যার, আমি আপনার কাছে হ্যান্ড ওভার করে দেবো পুরো বিষয়টা। তবে তার আগে একটু জানতে চাইবো, যেহেতু আজকে আপনি প্রথম আমাদের সঙ্গে যুক্ত হলেন, আমরা এই অনলাইন এডুকেশন বহুদিন ধরে করে আসছি, বহু শিক্ষক এসছেন আমাদের সঙ্গে, বহু ফোন এসছে, যারা স্টুডেন্টরা বারবার করে ফোন করে বলেছেন যে অসাধারণ ক্লাসগুলি তাদের ভীষণ সুবিধা হচ্ছে, কারণ যেহেতু বাড়িতে বসে রয়েছে। যারা এখন বাড়িতে রয়েছে, ফলে পড়াশোনা একটা নিঃসন্দেহে চালাতে হবে, কিন্তু কোথাও গিয়ে একটা ঘাটতি তো রয়েইছে, কারণ এতদিন ধরে স্কুল বন্ধ রয়েছে। সেদিকে তাকিয়ে আপনি কি বলবেন তাদের, এবং তার সঙ্গে এই যে উদ্যোগটা কেমন লাগছে? প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমার সামনে উপস্থিত হয়েছি, খুব ভালো লাগছে। বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ। বিশ্ব তথা ভারতবর্ষ সহ আমাদের পশ্চিমবঙ্গ, আমরা এক অদৃশ্য শত্রুর করাল গ্রাসে পড়েছি। ছাত্র শিক্ষকদের এত দীর্ঘদিনের বিচ্ছেদ এর আগে হয়তো কখনো হয়েছে বলে কারো মনে নেই। তবুও সিটিভিএন চ্যানেল, তারা যে তোমাদের কথা চিন্তা করে, তোমাদের কথা শুধু বলবো না, আমাদের কথাও চিন্তা করেছে। কারণ যে তোমাদের পড়াতে না পেয়ে, দীর্ঘ সময় তোমাদের সঙ্গে আমাদের কাটে, তোমাদের পড়াতে না পেয়ে আমরাও হাঁপিয়ে উঠেছি। এখানে এসে খুব ভালো লাগছে, এবং সিটিভিএন চ্যানেলকে আমার পক্ষ থেকে বা আমাদের শিক্ষক কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করি। আজকে আমরা 8ম শ্রেণী দিয়ে শুরু করব, গল্প পড়ব কি করে বুঝবো। এরকম জায়গাতেই হয়তো তোমাদের আমরা ছেড়েছিলাম, সেকেন্ড ইউনিটের ছিল। তোমরা ইতিমধ্যে হয়তো গল্পটা পড়েও ফেলেছো, খুব মজার গল্প। তো গল্পটা শুরু করার আগে যিনি গল্পটি লিখেছেন, সম্মানীয়া কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী, তার সম্বন্ধে কিছু না বললে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। কেন একটা রচনা আমরা যখন জানতে চাই, তার রচয়িতা সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। আশাপূর্ণা দেবী 1909 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। যেটুকু তোমাদের জানার, তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, যেটুকু তোমাদের জানা দরকার সেটুকুই বলছি। রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন, তখনও স্ত্রী শিক্ষা প্রসার সেইভাবে হয়নি, ফলে আশাপূর্ণা দেবীর প্রথাগত শিক্ষা লাভ হয়নি, অর্থাৎ বিদ্যালয়ে গিয়ে শিক্ষা তিনি লাভ করতে পারেননি। বাড়িতেই দাদাদের পড়াশুনে আড়াল থেকে তিনি 3 বছরের মধ্যে বাংলা পড়তে শিখেছিলেন। অপরদিকে তার
মা ছিলেন সাহিত্যপ্রেমী এবং তার মানসিকতা ছিল ব্রিটিশ বিরোধী। বাড়িতে বহু পত্রিকা তাদের আসতো, তৎকালীন সময়ের মাসিক পত্রিকাগুলি 16-17খানা পত্রিকা আসতো। এছাড়াও ওনার মা সরলা দেবী, তিনি ছিলেন অনেকগুলো লাইব্রেরির সদস্যা, প্রচুর বই বাড়িতে ছিল, বইয়ের সম্ভার বাড়িতে ছিল, সেগুলো তিনি পাঠ করেছেন। এবং বাল্যকালটা তার কেটেছে, যেহেতু তখনকার পরিবেশটা এরকমই ছিল না, মেয়েরা বাড়ির বাইরে যাওয়াটাই একটা অন্যরকম ব্যাপার ছিল, তাই বাড়িতেই পড়াশোনা করে 13 বছর বয়সেই লিখে ফেলেন বাইরের ডাক নামে একটি কবিতা, এবং সেটি শিশুসাথী কবিতায় প্রকাশিত হয়। এরপরে তিনি পরপর লিখে গেছেন, শিশুসাথী পত্রিকাতেই প্রকাশিত হয়েছে। 15 বছর বয়সে বিয়ে হয়ে যায়। একদিকে সংসার সামলেছেন, আরেকদিকে সেবা করেছেন সাহিত্যের। এভাবে তিনি গল্প লিখতে গিয়ে এরপরে এলেন উপন্যাস জগতে। লিখে ফেললেন প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা, সুবর্ণলতার মতো ত্রয়ী উপন্যাস, ট্রিলজি, যে বাংলা সাহিত্যের অসামান্য উল্লেখযোগ্য সাহিত্য। এর জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এছাড়াও ভারত সরকারকৃত সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1995 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মারা যান। বিংশ শতাব্দীর প্রথম দিকের বাঙালির সমাজ জীবন, বিশেষ করে মহিলাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, পারিবারিক জীবন, তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই তার রচনাগুলোতে প্রকাশ করেছেন। এবং প্রতিটা রচনা এত সরল, সাদা সিধে যে আমাদের মনকে আকৃষ্ট করে। তিনি 1500-এর বেশি গল্প লিখেছেন, 250টির মতো উপন্যাস লিখেছেন। এখান থেকে একটা শিক্ষার ব্যাপার তোমাদের, যে ইচ্ছে থাকলে কি না হয়। যার পরিবারে পড়াশোনার ব্যবস্থা ছিল না, সেখান থেকে তিনি এত বড় একজন সাহিত্যিক হলেন। তো আমরা ওনার লেখা এই গল্পটি পড়ব, আজকে তোমাদের সামনে পরিবেশন করব। এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলি তোমাদের, যে শুধুমাত্র এটা ছোটদের গল্প নয়, বড়দের শেখার ব্যাপারও আছে এখানে। শুধুমাত্র ছোট সদস্যদের কথাবার্তা কেমন হবে বাড়িতে, বড়দের আচরণ কেমন হবে, শিশু সদস্য যারা আছে তারা বড়দের কাছ থেকে কীরকম শিক্ষা পাবে, এই গল্পে আমরা সেটা দেখতে পাবো। তাহলে গল্পটা শুরু হয়েছে এভাবে, আমি সংক্ষেপে গল্পটা বলে নিই। একদম, তোমরা পড়েছো, গল্পটা খুব মজার হলেও এর মধ্যে কিন্তু একটা শিক্ষা আছে, সেটা তোমরা খেয়াল করবে। গল্পে কয়েকটা চরিত্র আমরা দেখতে পাই। শিশু চরিত্র বুকু, তার বয়স 6 বছর, তোমাদের ভাইদের মতো। 6 বছর মানে যদি প্রথাগত শিক্ষা সে লাভ করে বিদ্যালয়ে, তাহলে ওই ক্লাস 2 বা 1-এ পড়বে। তার বয়সেরই একটি ছেলে ডাম্বল, আর ছেনুমাসি, বেনুমাসি, নির্মলা দেবী বুকুর মা, বুকুর সেজ কাকা, বুকুর সেজ খুড়িমা আর বাবা। এই কয়টা চরিত্র আমরা পাই। প্রধানত 4টি চরিত্র, বাকি চরিত্রগুলো উল্লেখ আছে, আর সেজ খুড়িমা একবার এসছে। প্রতিদিনের মতো বুকু রোয়াকে বসে খেলা করছিল, তোমরাও খেলা করো। সে সময় তার বাড়ির সামনে এসে উপস্থিত হলো আসতো একটা রিক্সা। হঠাৎ করে সেটা আসার কথা ছিল না। সেখান থেকে নামতে দেখলো বুকু 2 মোটাসোটা মহিলা এবং তাদেরই মতো একটি মোটা ছেলে। বুকু অবাক হয়ে গেল যে একটা আস্ত রিক্সার মধ্যে এই মোটা 3 জন মানুষ কি করে তাদের জায়গা করে নিয়েছিল। তারা সরাসরি বুকুর কাছে আসে এবং বুকুকে পরিচয় দেয়। বুকু বলে যে আপনাকে চিনতে পারলাম না, হয়তো এর আগে আপনারা দেখেছি, এর আগে হয়তো আপনারা এরকম মোটা ছিলেন না। পরবর্তীতে বাড়িতে এসে বুকুকে তার মাকে খবর দিতে বলে। তারা 3 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, এমনিতেই বেজায় স্থূলকায়, তারা মোটা মানুষ অল্পতেই ক্লান্ত হয়ে যায়, তারপর অনেক দূর থেকে এসেছে। বুকু ওপরে ছুটে গিয়ে খবর দেয় মাকে। কিছুক্ষণ পরেই ফিরে আসে। এর মধ্যে যে ছেলেটি, যার নাম ডাম্বল,
সে কি করে, সে বাড়িতে এসে টেবিলের খাতাপত্র ছিটিয়ে ফেলে, টেবিলের ঢাকাটাকে কুচকে ফেলে, আলমারি এমনভাবে টানে যে তালা শুদ্ধ কলটা বেরিয়ে আসে, বইগুলো নামিয়ে ছিটিয়ে ফেলে, ছবি নেই দুধ ছাই বলে ছিটিয়ে ফেলে। আমরা করি না তো এরকম? তোমরা করো? কোনো বাড়িতে বেড়াতে গেলে এরকম করো না? ডাম্বল করেছে। বুকু এসে তাকে শাসিয়েছে যে তার ছোটো কাকার বই, এরকম করলে তোমার ছোটো কাকা তোমাকে তোকে মারতে পারে, এরকম বলেছে। এই সময় বুকুর মা নিচে নেমে এসে তার পাতানো ছেনুমাসি ও বেনুমাসি, মোটা দুই মহিলার নাম, ছেনুমাসি একজনের নাম বেনুমাসি। বেনুমাসির ছেলে হলো সেই ডাম্বল। তাদেরকে সাদর অভ্যর্থনা জানাই। বুকু অবাক হয়ে যায়, কিছুক্ষণ আগেই মাকে খবর দিতে গিয়ে জেনেছিল যে মা বলেছিল যে বেড়াতে আসার আর সময় পেল না, অসময়ে লোক আসা আমার একদম পছন্দ হয় না। আর পর মুহূর্তেই তাদেরকে বললো এতদিন পর তোমাদের মনে পড়লো, এসে কী সৌভাগ্য আমার, তোমরা এসেছো। বুকু অবাক হয়ে যায়, কিভাবে মানুষের এইভাবে পট পরিবর্তন হয়। বুকু মুখের ওপর সে কথাটা বলে ফেলাতে তার মার মাথায় তো বজ্রাঘাত। কথা পাল্টানোর জন্য ডাম্বলের সুনাম করে। ডাম্বল খুব কালো, কিন্তু তাকে ফর্সা বলে। বই টেনেছে, কী হয়েছে এরকম বলে। এই সময় জিজ্ঞেস করে যে ডাম্বল, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে ভর্তি হয়েছো? ডাম্বল ও মুখ ফসকে তাদের গোপন কথা ফাঁস করে দেয়। বলে আমার বাবা প্রচণ্ড কৃপণ, 7 বছরের ছেলে পড়ানোর খরচ 7 টাকা এটা তিনি খরচ করতে চান না, চাষবাস করে খাবে, এই জন্য স্কুলে ভর্তি তার হয়নি। এবার অপ্রতিভ হয়ে পড়ে বেনুমাসি ছেনুমাসি। তারা নিজের ছেলের দোষ ঢাকার জন্য আবার বলে যে এই তো এখনকার ছেলেমেয়েরাই এরকম। এর আগেই তো দেখলে নির্মলা ছেলেটা এসে বলে গেল যে সেজ কাকা জানতে পারলে তোমার পিঠের ছাল তুলবেন। তার মাও ভেবেছে ছেলের এই আচরণ অস্বাভাবিক। এরকম সময় জল খাবার আসে, তার সেজ খুঁড়িমা নিয়ে আসে। নানা রকম মেয়েলি গল্প চলতে থাকে। এরপরেই ডাম্বলকে বুকুকে জিজ্ঞেস করে তার মা যে তোমার বাবাকে খবর দাও, তোমার বাবা এসেছেন মনে হয়। বুকু বলে যে তিনি বিলক্ষণ জানেন, অনেকক্ষণ এসছেন এবং চোটে মোটে লাল হয়ে বসে আছেন, যে এতক্ষণ ধরে মানে এতদিন ধরে সিনেমার টিকিট কেনা আছে, আজকেই তারা আসার সময় পেল সিনেমার টিকিটটা নষ্ট করার জন্য। এইভাবে গোপন কথা ফাঁস করে দেয়। তারপরে তারা চলে যেতে চাইলে বুকু তাদের বলে যে তাড়াতাড়ি যাও, আমাদের মাকে রুটি করতে হবে সিনেমা দেখতে যাওয়ার জন্য, আর তোমরা গেলে নিন্দাও করতে বসতে হবে। কেন যাওয়ার পর তো নিন্দা করতে হবে না, বলতে হবে না যে এসে তো উদ্ধার করেছেন, তার উপরে গুচ্ছের টাকা খরচ করে গেল। এই জিনিসগুলো বলতে থাকে। বুকুর মা শুধু ভাবে যে এরা বেরোতে পারলেই বুকুর ওপরে চড়াও হবে, কিভাবে মারবে সেই প্ল্যান করতে থাকে। বেরোনোর পরে বুকুর ওপরে প্রহার শুরু হয়, প্রচণ্ড মারধর। তার বাবা ছুটে আসে। তার বাবা জানার পর, বাবা যখন জানতে পারে যে এই কারণে বুকুকে মারছে, বাবাও মারতে শুরু করে। বুকু প্রথম দিকে বুঝতে পারে না কেন সে মার খাচ্ছে, কারণ তার বাবা মাই তাকে শিখিয়েছে যে সদা সত্য কথা বলবে, কারো কাছে কোনো কথা গোপন রাখবে না। বুকু বলছে আমি কি করে বুঝবো আসলে কি করতে হয়, তোমরাই তো আমাকে এই কথা শিখিয়েছো। সেই জন্য গল্পের নামকরণ বুঝতে পারছো, একদম শেষে কেন্দ্রবিন্দুতে এসে নামকরণটা কিন্তু সার্থক হয়েছে, যে কি করে বুঝবো যে আমাকে কি করতে হবে। তাহলে এখানে শুধু ছোটদের নয়, বড়দেরও শিখতে হবে যে কি করে ছোট সদস্যদেরকে শেখাতে হবে। কেন তারা তো একটা মাটির দলা, তাদেরকে যেভাবে যে ছাঁচে ফেলবো সেইভাবেই তারা তৈরি হবে। গল্পটা এরকমই। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, আমরা বেশ কিছু প্রশ্ন প্যাটার্ন সেট করেছি, যেরকমভাবে আমরা সেট করি প্রত্যেক দিন, আমরা সেই হিসাবেই যাব। তবে তোমাদের যদি কোনো বোঝার কমতি থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই যে দেখো নিচে দেখো সরাসরি ফোন করুন নাম্বার রয়েছে, তোমরা সেখানে ফোন করতে পারো এবং স্যারের সঙ্গে কিন্তু সরাসরি কথা বলতে পারো। তাহলে আমরা প্রথম প্রশ্নে যাই। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বুকু খেলতে খেলতে অবাক হয়ে যায় কেন? কিছুক্ষণ আগে বললাম, গল্পটা তোমরা শুনলে ভালো করে মন দিয়ে শুনে থাকলে উত্তরগুলো প্রতিটাই পারবে। আর ভালো নাম্বার পাওয়ার জন্য সবসময় একটা জিনিস দরকার, যে টেক্সট বুক যেটা আছে সেটাকে খুঁটিয়ে পড়ো। একমাত্র শিক্ষক তোমাদের এখনকার জন্য সেটাই। তো বুকু অবাক হয়েছিল কেন? বুকু রোয়াকে বসে খেলা করছিল, তার বাড়ির সামনে আস্ত একটা রিক্সা এসে দাঁড়ালো এবং রিক্সার মধ্যে থেকে 3 জন মোটাসোটা মানুষ বেরোলো। বুকু অবাক হয়ে গেছিলো এই জন্যই যে এই আস্ত একটা রিক্সার মধ্যে 3 জন নিজেদের জায়গা করেছিল কি করে, এই জন্যই বুকু অবাক হয়েছিল।
বুকুর সঙ্গে বোধহয় আমরা আমাদের ছোটবেলাকার বিষয়গুলো কিন্তু ভীষণভাবে মিল পাই, এটা কিন্তু কোথাও গিয়ে অবশ্যই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাব। তার হচ্ছে সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এই কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন? তোমরা এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো গল্পটা শোনার পর যে কারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না। অবশ্যই বেনুমাসি, ছেনুমাসি ও ডাম্বল, তিনজন প্রচণ্ড স্থূলকায়। আমরা জানি যে একটু দেহে ভারী হলে অল্পেতেই ক্লান্ত হয়ে যায়। তারা বাড়িতে এসে বসেছে এবং জানতে পেরেছে যে বুকুর মা নির্মলা তাদের পাতানো বঞ্জি তিনতলার রান্নাঘরে আছে। তিনতলায় কোনো মতেই তারা পৌঁছাতে পারবে না, কেননা মানে উত্তরপাড়া থেকে বারতিন বাস বদল করে শেষে অবশেষে রিক্সা করে উত্তরপাড়ায় এসে পৌঁছেছেন। কোন ভোরে বেরিয়েছিলেন, এমন ক্লান্ত হয়ে গেছেন তারা আর সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবে না। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে, ও কি কাণ্ড করেছো তুমি? কে কি কাণ্ড করেছে? একটু আগে বললাম তোমাদের যে এই কাণ্ডটি করেছিল সেই দুরন্ত ছেলে যার নাম ডাম্বল। আমরা যে কোনো বাড়িতে বেড়াতে গেলে প্রথমত অপরিচিত কোথাও যদি যাই তাহলে নিশ্চয়ই শান্ত হয়ে থাকি। সবাই থাকে না, তোমাদের মধ্যেও অনেকেই থাকে না, কিন্তু ডাম্বল ছিল না। ডাম্বল আসার সঙ্গে সঙ্গেই টেবিলের ঢাকাটাকে কুঁচকে দেয়। তার কাকার আলমারি থেকে কলশুদ্ধ হাতলটা এমনভাবে টানে যে সেটা বেরিয়ে আসে এবং সাজানো বইগুলো নামিয়ে নিচে দূরছায় ছবি নেই বলে ছিটিয়ে ফেলে। আর বুকুর কাকা ছিলেন খুব কড়া মেজাজের। তা বুকুর কথা থেকে আমরা সেটা জানতে পারি। তাই অবাক হয়ে গেছিল যে কি কাণ্ড করেছে, সর্বনাশে কাণ্ড করেছে, যেটা জানলে তার কাকা তার পিঠের ছাল তুলে দেবেন, এ কথা বলেছে। এই জন্যই বুকু এই কথা বলেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে তাহলে আমরা যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে, বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের দিকে তাকিয়েছিল কেন? বুকু, এই গল্পটা পুরোটাই তোমরা পড়ে থাকলে বা আমাকে শুনলে যখন, উত্তরগুলো খুব সহজেই তোমাদের হয়ে যায়। গল্পটা প্রথমেই বললাম যে আশাপূর্ণা দেবীর লেখা খুব সহজ সরল এবং তোমরা শুধু একটু গুছিয়ে তোমাদের উত্তরটা প্রসঙ্গগুলো উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, বুকুর মাকে ওপরে খবর দিতে গেছিল বুকু। তখন তার মা বলেছিল যে অসময়ে লোক বেড়াতে আসা তিনি পছন্দ করেন না এবং এই সময় তাদের আশাটা তিনি ভালোভাবে নেননি। এসে কি উদ্ধার করেছে। পরবর্তীতে যখন নিচে নেমে আসে কর্মব্যস্ত অবস্থায় হাত মুছতে মুছতে, এসেই বলে যে কি সৌভাগ্য আমাদের, এতদিন পর আমাকে মনে পড়েছে। এ কথা শুনে বুকু মেলাতে পারে না যে কিছুক্ষণ আগেই মাকে যে রূপে দেখেছিল, মার কথাবার্তা যেরকম ছিল, সঙ্গে সঙ্গে পরিবর্তন। বুকু শিশুসুলভ অনভিজ্ঞ মানসিকতায় বুকুর মাথায় সেটা ঢুকে না। বুকু তাই তার মায়ের দিকে বিভ্রান্তিকরভাবে ফেলিয়ে তাকিয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আবারও চলে যাব আমরা। ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত কেন হলো? আগের প্রশ্নটার সঙ্গে এটা লিঙ্ক আছে। রয়েছে একটা, হ্যাঁ, একই উত্তরটা কাছাকাছি। যে বুকুর মা যখন নিজের আগে যে কথাটা বলেছিল নিচে নামার পর এরকম একই মানে পুরো পরিবর্তন হয়ে গেল, বুকু অবাক হয়ে তাকিয়েছিল। অবাক হয়ে তাকিয়ে থাকার পর সে তো একজন শিশু, সে জানে না যে এটাই সামাজিকতা। এতটা জ্ঞান তার হয়নি যে অপ্রিয় সত্যি কথা সব জায়গায় বলা উচিত নয়। সে যা দেখেছে সেটাই সবার সামনে হাটে হাড়ি ভেঙে দেয়, বলে দেয় যে মা তুমি আগে কি বললে আর এখন কি বলছো। এতে এই কথা যখন অতিথিদের সামনে বলে ফেলেছে বুকু, তখন বুকুর মার মনে হয়েছে যে তার মাথায় যেন বজ্রাঘাত হলো। আচ্ছা, আবারও পরবর্তী প্রশ্নে আমরা যাব। ডাম্বল স্কুলে ভর্তি হয়নি কেন? আমি আরও একবার বলছি, ডাম্বল স্কুলে ভর্তি হয়নি কেন? শিশুরা
শিশুদের মনে সেরকম কিছু থাকে না। বড়রা যেটা গুছিয়ে বলতে পারে, কখন কি কথা বলতে হবে সেটা থাকে, শিশুদের মনে সেটা থাকে না। ডাম্বল দুরন্ত প্রকৃতির ছেলে, আমরা দেখতে পাচ্ছি গল্পে। ডাম্বল মানে বুকুর কথাটা ঢাকা দেওয়ার জন্য ডাম্বলকে তার বুকুর মা প্রশ্ন করে যে ডাম্বল তুমি কোন স্কুলে ভর্তি হয়েছ। তখন বুকু জানিয়ে দেয় যে তার বাবা প্রচণ্ড, মানে ভাষাটা এইটাই, প্রচণ্ড হারকেপ্পন। 7 বছরের ছেলের পড়ার খরচ 7 টাকা তিনি তা কখনোই করতে পারবেন না। স্কুলে ভর্তি হয়ে লাভ নেই, সে চাষবাস করে খাবে। এই কারণেই ডাম্বলের ভর্তি হওয়া হয়নি স্কুলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, কে জানে পাগলা টাগলা হয়ে যাবে কিনা? কার সম্বন্ধে এই মন্তব্য করা হয়েছে? এমন মন্তব্যের কারণ কি? মন্তব্যটি করা হয়েছে গল্পের মূল চরিত্র, যাকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হয়েছে, সেই বুকুকে কেন্দ্র করে। বুকু 6 বছরের শিশু, তার মধ্যে অতিথি আপ্যায়নের অভিজ্ঞতা এখনও আসেনি, সেটা আসা সম্ভবও নয়। 6 বছর মাত্র বয়স। বাড়িতে ঢোকার পর ডাম্বলের কুকীর্তি, একে একে সব জিনিসকে ওলটপালট করে দেওয়া, বই সেলফ থেকে নামিয়ে নেওয়া, এইসব দেখে তার আচরণের সঙ্গে যখন মেলেনি, সে ডাম্বলকে শাসিয়েছিল যে তার সেজোয়াকা তাকে মারবেন। এছাড়াও যখন তার মায়ের পরিবর্তন, পুরোপুরি পরিবর্তন, আগে যেরকম বলেছিল অতিথিদের সম্পর্কে, পরবর্তীতে যখন অতিথিদের সামনে অন্যরকম কথা বলল, এটাও তার মা স্বাভাবিকভাবে নেয়নি। তাই মনে করেছে যে বুকু পাগলা টাগলা হয়ে যাবে নাকি। এছাড়াও আর একটা কারণ ছিল এখানে, সে কারণটা হলো যে নিজের ছেলেকে পাগল বলে যদি অতিথিদের সামনে নিজের মুখ রক্ষা হয়, এই জন্যই এ কথা বলেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আবারও যাব। দুজন মিলে চেঁচান, বল কেন ওসব করলি? দুজন বলতে কে কে এবং বুকু কেন ওসব করেছিল? আমি আরও একবার বলছি, দুজন মিলে চেঁচান, বল কেন ওসব করলি? দুজন বলতে কে কে এবং বুকু কেন ওসব করেছিল? এখানে আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে, কে কে বলতে এখানে দুজন, বুকুর বাবা এবং বুকুর মা নির্মলা দেবী। গল্পের প্রথম থেকে আমরা ঘটনাগুলো জেনে আসছি যে বুকু শিশুসুলভ অনভিজ্ঞ মানসিকতায় অতিথিদের সামনে সব সত্যি কথা বলে দেয়। এছাড়া বেড়াতে আসা এক ছোট্ট ছেলেকে সে তিরস্কার করে, মারবে বলে, তার কাকা মারবে বলে তিরস্কার করে। এসব কথা জানার পর বুকুর মা বাবা তাকে বলেছিল যে কেন তুই এসব বললি। বুকু উত্তরে কি জানিয়েছিল? বুকু উত্তরে জানিয়েছিল যে তোমরাই তো সর্বদা আমাকে বলো যে সদা সত্য কথা বলবি আর কোনো কথা গোপন রাখবি না। বুকু তো তাই করেছিল। প্রশ্নটা কি জানো? হ্যাঁ, বুকু কেন করেছিল বিষয়টি? বুকু সেই জন্যই এই কাজটা করেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা আবারও যাব। কি করে বুঝবো আসলে কি করতে হবে? আসলে কি করা উচিত মনে হয়? আরও একবার আমি প্রশ্নটা বলে দিই, কি করে বুঝবো আসলে কি করতে হবে? আসলে কি করা উচিত বলে মনে হয়? শিশুরা খুব নরম মনের হয়। আমরা গল্পে যেই চরিত্রটা দেখতে পাই তার নাম বুকু, তার বয়স মাত্র 6 বছর। তার মধ্যে
সেরকম অভিজ্ঞতা হয়নি যে অতিথি বা বাইরের মানুষের সঙ্গে কেমন আচরণ বা সেরকমভাবে কথা বলতে হয়, সেটা তার মধ্যে সেই অভিজ্ঞতা এখনও আসেনি। এর ফলে সে তাদের সামনে অনেক অপ্রিয় কথা বলে ফেলেছিল। সে বুঝতে পারেনি আসলে কি করতে হবে তাকে। এখানে শুধু বুকুর দোষ দিয়েই আমরা কিন্তু খালাস পাবো না, কারণ কি করতে হবে এই শিক্ষাটা বড়দেরও থাকা উচিত ছিল। বুকুর মারও উচিত ছিল না যে তার সামনেই অতিথিদের সম্পর্কে সে কথা বলা। আমাদেরও খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের সামনে সব কথা সবসময় বলা যায় না, কেন তাদের মনটা সেভাবে এখনও গঠন হয়নি। আমাদের বড়দের মধ্যে যেভাবে অনেকগুলো প্যাঁচ জড়িয়ে গেছে, বাচ্চাদের মধ্যে সেই জিনিসগুলো এখনও থাকে না। আর 6 বছরের বাচ্চা তার মধ্যে থাকার কথাই না। বুকুর মারও উচিত হয়নি সামনে এই কথা বলে দেওয়া। বুকুর বাবারও উচিত হয়নি যে সিনেমা টিকিট নষ্ট করার জন্য তারা এসছে। তাহলে এখানে কি করা উচিত? বুকুর যা করা উচিত ছিল তার থেকে উচিত ছিল তার বাবা মার উচিত ছিল না তাদের সামনে এইভাবে কথা বলা, এবং বাস্তবটা তাকে বাস্তবসম্মতভাবে তাকে শিক্ষা দিতে হতো। তাকে শিক্ষা দিয়েছে। একদমই স্যার, আমরা অবশ্যই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, তবে তার একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? হ্যালো, হ্যাঁ বলো। আমি মমিতা বর্ধন, ক্লাস 8-এ পড়ি, 7B। আচ্ছা 8B রামদেবী শিশু পাঠশালা স্কুল। এখানে গল্পটা কি করে বুঝবো তোকে? আরেকবার যদি বলো প্রশ্নটা, তোমার কথাটা একদম। এখানে আছে গল্পটি পড়ে বুকুর প্রতি তোমার সহানুভূতির কথা ব্যক্তি করে একটি অনুচ্ছেদ করো। আচ্ছা ঠিক আছে, তুমি টেলিভিশনের সাউন্ডটা দিয়ে এবার শোনো। তবে যখন একটা কথা শুধু বলে দিই, আপনারা বা আপনাদের সন্তানরা যারাই ফোন করবেন তারা একটুখানি টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে তবে ফোনে পুরো কথাটা বলবেন, তাহলে আপনাদের পক্ষেও সুবিধা, আমাদের পক্ষেও সুবিধা। আচ্ছা স্যার, প্রশ্নটা বুকুর প্রতি আমাদের কি সহানুভূতি থাকতে পারে, এই প্রশ্নটা। প্রথমে বললাম যে বুকু একটি ছোট্ট ছেলে, সে বাড়িতে বেড়াতে আসা অতিথিদের সামনে যেরকম আচরণ করেছে এবং তার বাবা মার কথাগুলো তাদের সামনে একদম বলে তাদের অপদস্থ করেছে, এটাকে কখনোই সমর্থন আমরা যেমন করি না, তেমন ছোটবেলায় এই ভুল হয়তো আমাদেরও কোনো সময় হয়েছিল। কোথায় কোন কথা বলা উচিত, কোথায় কোন কথা বলা উচিত নয়, সেটা সেই বয়সে বোঝাটা সম্ভব থাকে না। আমরাও বা তোমরা এই সমস্যার মধ্যে কখনো পড়েছ। যেহেতু আমরা এই সমস্যার মধ্যে পড়েছিলাম, তোমাদের কথা বলছি যে আমার ছাত্রছাত্রীরা যারা, আমরাও হয়তো ছোটোবেলায় পড়েছিলাম, এখন মনে নেই। তো এই জন্য বুকুর প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি থাকবে। আচ্ছা, তাহলে কি আমরা অষ্টম শ্রেণী শেষ করবো নাকি আপনারা কিছু বলার রয়েছে? না, আর আপাতত প্রশ্ন নেই। তবে একটা প্রশ্ন অন্তত আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বুকুর চারিত্রিক দিকটা যদি আপনি একটুখানি বিস্তারিত জানান। বুকু 6 বছরের একটি শিশু, তার মধ্যে সেই অভিজ্ঞতা আসেনি যে অতিথি তথা বাইরের মানুষের সামনে কেমন আচরণ করতে হয়। সে অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে বলে আমাদের মনে হয়েছে গল্পটি পড়ে। রোয়াকে বসে একা একাই খেলা করছিল। বাড়িতে আসা অতিথিদের কথা শুনে এক বাক্যেই সে দৌড়ে মাকে ডাকতে গেছে, এবং ডাম্বল যে আচরণগুলো করেছে, টেবিল কুঁচকে দেওয়া, বই খাতা ছিটিয়ে ফেলা, কাকার সাজানো বইগুলো নামিয়ে ফেলা, বুকু কিন্তু সেই কাজগুলো কখনোই করে না। সে অনেকটা শান্ত প্রকৃতির ছেলে। সে যে কাজটা করেছিল সেটাকে আমরা ভুল বলতে পারি না, কারণ তাকে যে শিক্ষা দেওয়া হয়েছিল সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সে কথাগুলো বলেছিল। বুকু যে কাজটা করেছিল সম্পূর্ণ শিশুসুলভ মানসিকতায়, তার মধ্যে এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই।
আচ্ছা, তাহলে আমরা অষ্টম শ্রেণীটা এখানেই শেষ করছি। তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা নবম শ্রেণীতে যাচ্ছি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, মনে করো যে প্রশ্ন করাটা উচিত অষ্টম শ্রেণীর এই বিষয়টি নিয়ে, তাহলে তোমরা করতে পারো। তবে আমরা আপাতত নবম শ্রেণীতে যাচ্ছি। নবম শ্রেণীর আজকে আমরা কবিতা নিয়ে আলোচনা করব। আজকে আমরা কবিতার নোঙর পড়ব, যার কবি হলেন অজিত দত্ত। এই বিষয় নিয়ে আমরাও কিছু, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা, সেটা নিয়ে আমরা কিছু প্রশ্ন সেট করেছি। প্রশ্নে যাব, তবে তার আগে একটুখানি এই কবিতার সম্পর্কে স্যার যদি আপনি একটু জানান। নোঙর স্বনামধন্য কবি অজিত দত্তের লেখা। কবিতা শুরু করার আগে কবিকে জানতেই হবে, কারণ কবির মানসিকতার বহিঃপ্রকাশই ঘটে তার কবিতার মধ্যে। কবি অজিত দত্ত বিংশ শতাব্দীর 30-এর দশকের একজন খ্যাতনামা কবি। তিনি শুধু কবি ছিলেন না, রবীন্দ্র ভাবনা বিষয়ক রচনা, নানা ছন্দ, বিভিন্ন সাহিত্যিকদের রচনার মূল্যায়ন, এছাড়া শিশু সাহিত্য বিষয়ক প্রবন্ধ তিনি লিখেছেন। 1907 খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন সম্ভ্রান্ত পরিবারে, কিন্তু দুর্ভাগ্য তার 4 বছর বয়সেই তিনি তার পিতাকে হারান। তার মা ছিলেন তৎকালীন সাহিত্যপ্রেমী মহিলা, যিনি অর্ঘ্য নামে একটি গানের সংকলন বের করেছিলেন। ঢাকাতে পড়াশোনা শেষ করে কলকাতায় আসেন তিনি। বিদ্যাসাগর কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ ভর্তি হন, কিন্তু সে সময় একটি অঘটন ঘটে। তার দাদার মৃত্যুর ফলে আবার তাকে ঢাকায় ফিরে যেতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে প্রথম হয়ে সংস্কৃত ও বাংলাতে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন। অত্যন্ত মেধাবী ছিলেন। সেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শিক্ষকের পদে তিনি যোগদান করলেও পরবর্তীতে কলকাতায় চলে আসেন। কলকাতা বিভিন্ন কলেজে তিনি শিক্ষকতা করেন, অন্যান্য জীবিকার সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে শেষ অবধি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কার্যভার শেষ করেন। 1930 বিংশ শতাব্দীর 3য় দশক, একটা পালা বদলের সময়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। মন্বন্তরের প্রভাব তখনও আছে, আর পাশ্চাত্য আঙ্গিকের একটা প্রভাব বাংলা সাহিত্যের ওপরে পড়েছে। আর সাহিত্যের মধ্যগগনে তখনও বিরাজমান কবিগুরু রবীন্দ্রনাথ। এই প্রেক্ষাপটে কবির আবির্ভাব সাহিত্য জগতে। তিনি তার সুহৃদ বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে একযোগে প্রগতি নামে একটি পত্রিকা প্রকাশ করেন। আর তৎকালীন একটি বিখ্যাত পত্রিকা, তোমরা তার নাম অবশ্যই শুনেছ, কল্লোল। এই কল্লোল কবিগোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত হন এবং কল্লোলে তিনি নিয়মিত লেখালেখি করতেন। কল্লোলের কবিদের যে ভাবধারা ছিল বাস্তবতা এবং রবীন্দ্র বিরোধিতা, রবীন্দ্র রচনার আঙ্গিক থেকে বেরিয়ে নতুন কিছু করা, সেখানেও কিন্তু কবি অজিত দত্ত ছিলেন ব্যতিক্রমী। তিনি রোমান্টিক কবিতা লিখেছেন, সেই আঙ্গিক থেকে বেরিয়ে নিজেকে নতুন রূপে সবার সামনে প্রকাশ করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ কুসুমের মাস 1930-এ লেখেন। অজিত দত্ত কুসুমের মাসের কবি হিসাবেও আমাদের কাছে খ্যাত। এছাড়া নষ্ট চাঁদ, পুনর্নবা, ছায়ার আলপনা, সাদা মেঘ কালো পাহাড় 1970, এগুলো তিনি লেখেন। 1970-এর এই সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থেরই অন্তর্গত আমাদের আলোচিত এই নোঙর
কবিতাটি। এই নোঙর কবিতাটি কবির শ্রেষ্ঠ কবিতা সংগ্রহেও ছিল, স্থান পেয়েছিল। কবি 1979 খ্রিস্টাব্দে কলকাতায় পরলোক গমন করেন। তার রচনা বাস্তবের মাটি আঁকড়ে থাকলেও তিনি ছিলেন শব্দ ব্যবহার এবং বিশ্লেষণে অনেকটা মিতবাক। খুব অল্প কথায় অনেক কিছু বলে দেওয়ার ক্ষমতা রাখতেন কবি অজিত দত্ত। আমরা কবির এই মানসিকতা বা এই আঙ্গিকের পরিস্ফুটন আমরা এই নোঙর কবিতায় দেখতে পাবো। আচ্ছা, তাহলে কি আমরা প্রশ্নে চলে যাব? না, আমি কবিতাটা বিশ্লেষণ করে নিই। অবশ্যই অবশ্যই। প্রথম হলো, কবিতাটা তোমাদের যদি ভালো করে বুঝে নেওয়া যায়, প্রথম কথা আমি সবসময় তোমাদের বলি, যে কোনো সাবজেক্টে, শুধু বাংলা নয়, টেক্সট আমাদের এখনকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 9-10 যাই বলো, সবার যে প্রশ্নের যে প্যাটার্ন, একদম খুঁটিয়ে যদি, মানে পাতি বাংলা কথায় খুঁটিয়ে পড়া, খুঁটিয়ে যদি বইটা না পড়ো, প্রতিটা কবিতার প্রতিটা শব্দের অর্থ, প্রতিটা বিষয়বস্তু না বুঝতে পারলে হবে না। আর বুঝে যদি যাও, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের লেখাটা খুব সহজ। ছোট্ট কবিতা নোঙর, আমি শুরু করছি। নোঙর কি? শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার তৈরি যন্ত্র বিশেষ, যা একদিকে কাছি বাঁধা থাকে নৌকার সঙ্গে, সেটি নিক্ষেপ করে দিলে নৌকা তটে বা বালির মধ্যে আটকে যায়। তোমরা যারা সমুদ্র তীরবর্তী বা নদী তীরবর্তী অঞ্চলের ছাত্রছাত্রী আছো, তারা অবশ্যই নোঙর দেখেছো, বা যারা বাবা মার সঙ্গে সমুদ্র পাড়ে কোথাও ঘুরতে গেছো, তারাও সমুদ্র তীরে দেখেছো বড় বড় নৌকো বা জাহাজ এই নোঙরে আটকে থাকে। কবি নোঙর শব্দটি খুব ছোট শব্দ নোঙর, কিন্তু এর ব্যাপকতা বিশাল। নোঙর এখানে আবদ্ধতার প্রতীক, আর নৌকা গতিশীলতার প্রতীক। কবিতাটা পুরোটাই এই বন্ধন আর মুক্তির দ্বন্দ্বে ভরা। তো তোমাদের আমি খুব সংক্ষেপে চেষ্টা করব ভালো করে কবিতাটা পুরোপুরি বুঝিয়ে দিতে, তাহলে প্রশ্ন উত্তরগুলো খুব সহজ হয়ে যাবে। প্রশ্ন উত্তর আলোচনা করার সঙ্গে সঙ্গে তোমরা কবিতাটা বুঝতে পারো, কিন্তু আমি চাই যে তোমাদের প্রথমে আমি কবিতাটা বুঝিয়ে দিই। কবিতা প্রথম লাইন দেখো তোমরা। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। কবি মন সুদূরের পিয়াসী। কবি বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। কবির রোমান্টিক মন পাড়ি দিতে চেয়েছে অজানার সন্ধানে, দুর্গেও অজানার জগতে, কিন্তু নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, জানতেই পারেননি। এই নোঙর কি? নোঙর হলো আবদ্ধতার প্রতীক। আমরা যারা সংসারী মানুষ, তারা সংসারের মায়া, মোহ, স্বার্থ সব কিছুর বেড়াজালে এমনভাবে আটকে যায় যেন নোঙরবদ্ধ নৌকার মতো। ইচ্ছা থাকলেও যেতে পারি না। দেখো এখন যে পরিস্থিতি চলছে, করোনা চারদিকে, আমরা অনেক দিন ঘরবন্দি, মাঝে মাঝে ইচ্ছে হয় যে যাই, দূরে চলে যায়। পরক্ষণে যখন চিন্তা করি যে বাড়িতে আছে মা বাবা, ছোট মেয়ে, পরিবারের সবাই, তখন আমরা এই বন্ধন ছিন্ন করে যেতে পারি না। কিন্তু কবি তবুও থেমে থাকেননি। কবির সৃষ্টিশীল মনন
কখনোই থেমে থাকতে পারেন না। ফলে সারা রাত ধরে, রাতটা কি, রাত হলো বিশ্রামের সময়, অন্ধকার, তার মধ্যেও কবি নিজের চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু যেহেতু নোঙর পড়ে গেছে, তাই তার দাঁড় টানা মিছে হয়ে গেছে। মিছে দাঁড় টানা জেনেও তিনি কিন্তু সারা রাত দাঁড় টেনে গেছেন। এরপর কি হচ্ছে, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ার কি, চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্রে বা নদীতে জোয়ার ভাটা হয়। জোয়ার হলো কবির সেই ইচ্ছার বহিঃপ্রকাশ। জোয়ারের জলের মতো মাঝে মাঝেই ফুলে ফেপে ওঠে, কবিকে উদ্বেলিত করে, উচ্ছ্বসিত করে, নতুনভাবে তাকে কাজে প্রেরণা জাগায়, তাকে এগিয়ে যাওয়ার মানসিকতায় উদ্বেলিত করে। কিন্তু কি হয়, তরী যেহেতু নোঙরবদ্ধ, তাই এই তরীকে সেই জোয়ারের জলও টলাতে পারে না। মাথা ঠুকে ঠুকে বারবার চেষ্টা করে, আবার সমুদ্রের দিকেই তারা ছুটে যায়। যেভাবে কবিও ছুটে যেতে চেয়েছিল সেই সমুদ্রের দিকে। অর্থাৎ জোয়ার এখানে আশা, আর ভাটা হলো নিরাশা। এই আশা নিরাশার দ্বন্দ্ব এখানে কবি ফুটিয়ে তুলেছেন। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল পান করে আহরণ। ভাটাতে, জোয়ারে যে উচ্ছ্বাস হয়, ভাটাতে সেই জলের ঘটে অবনমন। আশাটা জেগে উঠলেও ভাটার মতো সেটা আবার নিরসিত হয়। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। উথাল পাতালময় আমাদের জীবন, দোলাচলে বাধা। একদিকে সংসারের মোহ, আর একদিকে ছুটে পালানোর ইচ্ছা। কবি সৃষ্টিশীল মনের অধিকারী, কিন্তু চাইবেন না যেই বদ্ধ হয়ে এক জায়গায় থাকতে। তিনি সার্বজনীন হতে চান, তিনি হতে চান চিরকালীন, যেটা সবার মধ্যে নিজেকে বিলিয়ে দিতে চান। শুধু কবি নয়, এখানে যে কোনো সৃষ্টিশীল মানুষ, তিনি কবি হতে পারেন, তিনি চিত্রকর হতে পারেন, তিনি সঙ্গীত শিল্পী হতে পারেন, বা যে কোনো উচ্ছ্বাবিলাসী মানুষও হতে পারেন। যিনি যেতে চান তার নিজের সেই পণ্য ভরা বাণিজ্য তরী। কবির এখানে বাণিজ্য তরী কি, বাণিজ্য করতে আগেকার সওদাগরেরা বাণিজ্য তরী নিয়ে, সপ্তডিঙ্গা মধুকর নিয়ে বাণিজ্য করতে যেতেন, দূর দেশে রপ্তানি করতেন জিনিসপত্র। আমরা মঙ্গল কাব্যে দেখেছি চাঁদ সওদাগর, ধনপতি সওদাগরের কাহিনীতে এই জাহাজ যাত্রা বা বাণিজ্য তরী নিয়ে যাত্রা করা। এখানেও কবি তার সাহিত্য সম্ভার নিয়ে পাড়ি দিতে চেয়েছেন, কিন্তু জোয়ার ভাটার এই দোলাচলে তার এই বাণিজ্য তরী বাধা পড়ে গেছে, যেতে পারেননি। তবু কি কবি হাল ছেড়ে দিয়েছেন? না, যতই না দাঁড় টানি, তবুও কবি দাঁড় টেনেছেন। তার অদম্য ইচ্ছাশক্তিকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যতই মাস্তুলে বাঁধি পাল, মাস্তুল কি, নৌকার ওপরে লম্বা দণ্ড, কাঠের হতে পারে, লোহার হতে পারে, যাতে পাল বেঁধে নৌকার গতি, হাওয়া দিয়ে নৌকার গতিকে বাড়ানো হয়। সমস্ত চেষ্টা কবি করে গেছেন, কিন্তু সেই নৌকাকে এগোতে পারেননি। নোঙরের কাছি বাঁধা, তবু এ নৌকা চিরকাল। আমরা একবার যদি সংসার জীবনে পদার্পণ করি, তাহলে এই নোঙর ছিঁড়ে বেরিয়ে আসাটা কখনোই সম্ভব থাকে না। একটা বন্ধন সবসময় থেকে যায়। সেটা কিসের বন্ধন? মায়ার বন্ধন। এই বন্ধন ছিন্ন করা খুব কঠিন। এই বন্ধন চিরকাল ধরে একই রকম সেই নোঙরবদ্ধ নৌকার মতো থাকে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। কিন্তু চেষ্টা করে ব্যর্থ হলেও কবি যখন একাকী থাকেন, তখন কবির ক্ষোভ, অভিমান, ব্যর্থতা গর্জন করে ওঠে। যেভাবে নিস্তব্ধ সময়ে সাগরের গর্জন কেমন যেন কাঁপিয়ে দেয়, তেমনি কবির ক্ষোভ, অভিমান, ব্যর্থতাও
কবিকে বিপর্যস্ত করে, উদ্বেলিত করে, তাকে এগিয়ে যাওয়ার জন্য চঞ্চল করে তোলে। এই সময় তিনি শুনতে পান স্রোতের বিদ্রূপ, অর্থাৎ সমুদ্রের স্রোতের বিদ্রূপ, সময়ের বিদ্রূপ। সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, নদীর স্রোতের মতো সময় বয়ে যাচ্ছে, কিন্তু কবি তার নৌকা নিয়ে ছুটতে পারছেন না। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, তারার দিকে চেয়ে দিকের নিশানা কিভাবে করে? আগেকার দিনে যখন কম্পাস বা কিছু ব্যবহার হয়নি, বা ছোট নাবিকরা তারা কী করতো? ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করত। সেরকমই কবি শেষ চেষ্টাস্বরূপ নিজের দিকটাকে নির্ণয় করেছে। নির্ণয় করার পরও তিনি এগোতে পারেননি। ততই বিরামহীন এই দাঁড় টানা, তিনি অনবরত দাঁড় টেনে এগিয়ে যাওয়ার চেষ্টাই করেছেন। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। খেয়াল করো, প্রথমে কিন্তু কবি বলেছিলেন দূর সিন্ধু পারে, এখন তার চাহিদাটা আরও বেড়েছে। তিনি চান তার তরি ভরা পণ্য, সারা জীবনের যা তার সৃষ্টি সম্ভার, তিনি একজন স্রষ্টা, তিনি চেয়েছেন তার এই সৃষ্টিকে সার্বজনীন করতে, চিরকালীন করতে, সবার মধ্যে বিলিয়ে দিতে। তাই তিনি সপ্ত সিন্ধু পাড়ি দিতে চেয়েছেন। কিন্তু নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সংসার জীবনে আবদ্ধ তিনি কখন হয়ে গেছেন, এই মায়া মোহ ষড়রিপুর বন্ধনে তিনি এমনভাবে বন্দী হয়েছেন যে এই ইচ্ছা তার পূরণ হয় না। সারা রাত তবু দাঁড় টানি, এখানে তবু শব্দটি ব্যবহার করেছে কেন? যে কবি বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু কখনোই তিনি আশা ছাড়েননি। জীবনের হালটাকে ঠিক মতো ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবু দাঁড় টানি, মাভৈ মাভৈ মন্ত্রে, ভয় করো না ভয় করো না, এই মন্ত্রে কবি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই হলো মূল কবিতার বিষয়বস্তু। এটি একটি রূপক কবিতা। কবিতাটার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বাহ্যিক অর্থ, এবং কবির যে কথাগুলি বললাম যে মায়ামোহ বন্ধতার আবদ্ধ, সেটা তার কবিতার আভ্যন্তরীণ অর্থ। আচ্ছা, তাহলে কি আমরা প্রশ্ন চলে যাব? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নের মধ্যে রয়েছে, নোঙর শব্দটি কিসের প্রতীক? নোঙর কবিতায় কবির জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। নোঙর এখানে বন্ধনের প্রতীক, আবদ্ধতার প্রতীক, মায়া মোহ এই প্রীতিডোরে আটকানোর প্রতীক। পুরো কবিতাটাতেই বিস্তারিতভাবে বলা হয়েছে কবির অপূর্ণতার বেদনা। কবি চেয়েছেন তার সৃষ্টি সম্ভার নিয়ে দূর দেশে পাড়ি দিতে। এর জন্য তিনি অবিশ্রান্তভাবে, কখনো বিশ্রাম না নিয়ে সেই একই চেষ্টা করে গেছেন। কিন্তু মাঝে মাঝে তার ইচ্ছাটা প্রবল আকার ধারণ করেছে, আবার ভাটার স্রোতের মতো নেমে গেছে। এই দোড়াচলতায় তার ইচ্ছাটা পূরণ কখনোই হয়নি। তিনি তার সৃষ্টি সম্ভার নিয়ে বসে থেকেছেন, বাণিজ্য তরী নিয়ে বসে থেকেছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নোঙরে বাঁধার জন্য সেই ইচ্ছাটা তার পূরণ হয়নি। স্যার, আমরা এই বিষয়ে আবারও আসবো, আপনার কাছ থেকে শুনবো, তবে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে মহাকাল দাস বলছি। আচ্ছা, বলো বলো। হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ, স্যারকে অনেক ধন্যবাদ জানাই প্রথমে। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে যে কবির আশা যে নিরসিত হচ্ছে, কবি কি আবার পুনঃচেষ্টা করে এই আশাটিকে সম্পূর্ণ বাস্তবায়িত করতে পারেন? বুঝতে পারা গেল না, আরেকবার যদি বলো। কবির আশাটি যে ব্যর্থ হচ্ছে, হ্যাঁ, কবি কি পুনরায় চেষ্টা করে সেই আশাটিকে পূরণ করতে পারেন? আচ্ছা, পুনরায় চেষ্টা করে কি সে আশা পূরণ করতে পারবেন? আচ্ছা, যে কোনো সৃষ্টিশীল মানুষ কখনোই ব্যর্থ হয় না। তার মধ্যে যদি সেই উচ্ছাভিলাষ বা সেই আকাঙ্ক্ষা থাকে, তিনি তো বারবার প্রথম থেকেই ব্যর্থ হয়েছেন। প্রথম থেকেই নোঙর পড়ে যাওয়ার জন্য তার নৌকা এগোয়নি। তিনি সুদূরে পাড়ি দিতে চেয়েছেন, কিন্তু পারেননি। তবুও চেষ্টা কিন্তু অনবরত করে গেছেন। শেষ অবধি এসেও তিনি সারা রাত অবিশ্রান্তভাবে
দাঁড় টেনে গেছেন। এই দাঁড় টানা তিনি থামেননি। যদি কোনো মানুষের মধ্যে সেই প্রকৃত চেষ্টাটা থাকে তাহলে তার সার্থকতা অবশ্যম্ভাবী। তাই কবি হয়তো তার এই আশা পূরণ করতে পারবেন বলে মনে হয়। আচ্ছা, একটু আগে যে প্রশ্নটা ছিলাম, নোঙর কবিতায় কবির জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। কবি ওই একই কথা, যে চেষ্টা করে গেছেন, পারেননি, তারার দিকে তাকিয়ে দিকে নির্ণয় করেছেন, তবুও তার সেই আক্ষেপ, সেই অভিমান, সেই ব্যর্থতার গ্লানি সব সময় থেকে গেছে। এই অপূর্ণতার বেদনা এভাবেই কবিতার মধ্যে ফুটে উঠেছে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাব, কারণ সময় প্রায় শেষের দিকে রয়েছে। রূপক কবিতা রূপে নোঙর কবিতাটির সার্থকতা আলোচনা করো। খুব ভালো প্রশ্ন এটা। রূপক আমরা কাকে বলি? একটা রূপকে প্রকাশের জন্য যখন আরেকটা রূপের আবরণ দেওয়া হয়, তার উপর একটা চাদর চাপিয়ে দেওয়া হয়, খালি চোখে আমরা সেটা দেখতে পাই না, তাকেই বলা হয় রূপক। এই কবিতাটি প্রথম থেকে দেখলেই আমরা এর মধ্যে দুটি অর্থ পাই। একটি তার বাহ্যিক অর্থ, আর একটি আভ্যন্তরীণ অর্থ। বাহ্যিক অর্থে আমরা কি পাচ্ছি? একজন নাবিক যিনি চেষ্টা করেছেন দূর সিন্ধু পারে পাড়ি দিতে, কিন্তু নোঙর পড়ে যাওয়ায় তিনি সেই ইচ্ছা পূরণ করতে পারেননি। চেষ্টা করেছেন অনবরত, জোয়ারের ঢেউ এসে তার নৌকাকে টলাতে পারেননি, আবার ভাটায় জল নিরসন হয়ে গেছে, তিনি অপেক্ষা করেছেন, চেষ্টা করেছেন এগিয়ে যাওয়ার। এর জন্য তিনি সমস্ত কর্মোদ্যোগ, তার জীবিকাকে কাজে লাগিয়েছেন। তিনি পাল বেঁধেছেন, দাঁড় বেয়েছেন, তারার দিকে তাকে দিকের নিশানা ঠিক করেছেন, কিন্তু তার নৌকা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আবার অপরদিকে তার অন্তর্নিহিত অর্থ আমরা পাচ্ছি, যে কবি সংসারের মায়া মোহ বন্ধনে আবদ্ধ। সেই বন্ধন ছেড়ে তিনি এগোতে পারেননি, সেই বন্ধনের প্রতীক সেই নোঙরে তিনি আটকে পড়েছেন। তার মাঝে মাঝে তার সেই আকাঙ্ক্ষা নতুনভাবে জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফেপে উঠেছে, পরক্ষণেই ব্যর্থতার গ্লানিতে ভাটার মতো সেটা নিরসন হয়ে গেছে। কবি তার সমস্ত কর্মোদ্যোগ, সমস্ত সৃষ্টিশীল মন নিয়ে বাণিজ্য তরী সাজিয়েছেন, তার সৃষ্টি সম্ভার নিয়ে বাণিজ্য তরী সাজিয়েছেন, চেয়েছেন যে তার সেই সৃষ্টিকে সবার মধ্যে বিলীন করে দিতে, কিন্তু পারেননি। আমরা কবিতাটাতে দেখেছি যে বাহ্যিক অর্থ প্রথমে আমরা পরিষ্কার একটা দেখতে পেলে যে রূপটা ফুটে ওঠে, ভিতরে কিন্তু তার অন্যরকম একটা অর্থ, একটা সমাজবদ্ধ জীবের একটা দুঃখ বেদনা এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। যেহেতু একটা আবরণের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে তাই, এবং নোঙরকে বন্ধনের প্রতীক, নৌকা জীবনের প্রতীক, সুদূর প্রান্তর সিন্ধু পার তার অভীষ্ট লক্ষ্য, মাস্তুল, তারপরে তোমার সমুদ্র স্রোত বা জোয়ার আসার এবং ভাটার প্রতীক দেখানো হয়েছে নিরাশারূপকে। একদমই, অবশ্যই। অর্থাৎ এই জন্য এটা রূপক কবিতা হিসাবে সার্থক বলা যায়। একদমই তাই। আমাদের সময় আজকে একেবারেই শেষ। আশা করি স্যার যতটা বুঝিয়েছেন, যতটা সুন্দর করে বুঝিয়েছেন, তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা নেই, কারণ আমি নিজে বসে কিন্তু সমস্তটাই বুঝে গিয়েছি। আর বাকিটা তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং স্যার যেমনটাই বললেন যে ভালো করে বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়ো। তোমরা একদম আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের জন্য, আর তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে, পরবর্তী কোনো এপিসোডে, অন্য বিষয়, হয়তো অন্য কোনো শিক্ষককে নিয়ে। ততক্ষণ একটা কথাই বারবার করে যেমনটা বলি, ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আর সচেতন থাকো। ঘরবন্দি তবু বন্ধ নয় যোগাযোগ। শিক্ষক পৌঁছে যাবে পড়ুয়ার কাছে, প্রশ্নের উত্তর খুঁজে পাবে শিক্ষার্থী। লকডাউন জীবনে ঘরে বসেই শিক্ষা লাভ বিশেষজ্ঞ শিক্ষকদের কাছে। এডুকেশন অনলাইন, প্রতিদিন সকাল 9টা 30 মিনিটে।